এই শীতকালে কোথায় যাবেন কম খরচে? পাহাড়, সমুদ্র নাকি অন্য কোথাও? ট্রেনের টিকিট নাই, হোটেল বুকিং নাই। চলুন ঘুরে আসি কলকাতার খুব কাছে মুর্শিদাবাদ, হাজারদুয়ারি এই শীতকালে। আমাদের যাত্রা শুরু মুর্শিদাবাদ লালবাগের আগে 12 কিলোমিটার আগে বহরমপুর বাসস্ট্যান্ড থেকে। এখান থেকে অটো মাথাপিছু ভাড়া 25 টাকা, সময় লাগবে 20 মিনিট মতো। একদম গঙ্গার ধার দিয়ে সুন্দর রাস্তা হয়ে লালবাগ চলে যাবে এটা। যারা ট্রেনে আসবেন ভাবছেন তাদেরটা পরে বলছি, কিন্তু অটোতে আসলে বহরমপুর থেকে আপনাকে নামিয়ে দেবে আস্তাবল মোড়ে। এখান থেকে টোটো বা ঘোড়াগাড়ি আপনাকে সব ঘুরিয়ে দেখাবে। যারা কলকাতার দিক থেকে আসবেন তাদের লালগোলাগামী যে কোনো লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনে আসতে হবে মুর্শিদাবাদ স্টেশন। সব ট্রেন থামে এখানে। বেস্ট ট্রেন হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস। কলকাতা থেকে স্টেশন থেকে সকাল 6:40 ছাড়ে এবং পৌঁছায় 10:10। কাটরা মসজিদ মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। এটি ঢাকার করতলব খান মসজিদের অনুকরণেই তৈরি। মুর্শিদকুলি খান এই মসজিদের নির্মাতা, যিনি নিজেই সমাহিত রয়েছেন এই মসজিদের নিচে চিরনিদ্রায় শায়িত। মুর্শিদকুলি খান ঢাকা থেকে 1717 সালে ঢাকা থেকে তার রাজধানী স্থানান্তরিত করেন এখানে, আর তারপর নিজের নাম অনুসারেই রাজধানীর নামকরণ করেন মুর্শিদাবাদ। বর্তমানে মসজিদটি দুর্দশাগ্রস্ত। একবার ভূমিকম্পের কারণেও এই মন্দিরের অনেকাংশ ভেঙে নষ্ট হয়ে যায়, যা আপনারা আমার এই ভিডিওতে খেয়াল করে দেখলেও বুঝতে পারবেন। এখানে শেষ যে বাংলা সিনেমার শুটিংটা হয়েছিল তা অনেকেই দেখেছেন নিশ্চয়ই। সিনেমাটার নাম আলীনগরে গোলকধাঁধা। লাস্ট সিন পুরোটা 5 মিনিটের এখানেই শুটিংটা হয়েছিল। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন বা রিলস, তাদের জন্য এটি একটি খুব দারুণ জায়গা বলতে পারেন। অনেক ট্যুরিস্টরা এখানে মুর্শিদাবাদ বিভিন্ন স্পট দেখে এসে বিকালবেলায় কাটরা মসজিদে আসেন। আমি বলবো প্রথমে আপনারা ট্রেন থেকে নেমে বা হোটেলে ফ্রেশ হয়ে কাটরা মসজিদে সবার আগে আসুন। কেন তা বলছি এবং নিজের চোখে সেটা দেখুন। আপনারা অনেকেই ভুল করে থাকেন সেই ব্যাপারটা। সূর্যের রোদ যখন কাটরা মসজিদের ওপর এভাবে পড়ে তখন তার একটা আলাদা সৌন্দর্য তৈরি হয়, যা বিকালে পাওয়া যায় না। আপনারা আমার ভিডিওতে সেটা দেখলেই বুঝতে পারবেন। মুর্শিদকুলি খান নিজে চেয়েছিলেন তার সমাধির উপর দিয়ে যেন নামাজিদের পায়ের ধুলো পড়ে, তাই সিঁড়ির নিচেই তার সমাহিত স্থান করা হয়।
আপনারা দুইভাবেই মুর্শিদাবাদ ট্যুর করতে পারেন, হয় সারাদিন টোটো বা ঘোড়াগাড়ি রিজার্ভ করে, বা আমাদের মতো এইভাবেই। কিন্তু সত্যি বলতে কি, আমাদের এই মুর্শিদাবাদ ট্যুরিস্ট স্পটটি শীতকালের উপর নির্ভর করে থাকে অনেক মানুষের রুটি রোজগারও। আমাদের পরবর্তী গন্তব্য কাঠগোলাপের বাগান, দেখতে থাকুন। দেখুন কত ঘোড়ার গাড়ি রাখবে, যেহেতু এখন সিজন চলছে, বছরে এই 3 মাসই এখানে ঘোড়ার গাড়ি সবথেকে বেশি ডিমান্ড হয়। তাছাড়া তো সারা বছর আর সেরকম কিছু হয় না, এর উপরেই এটাই ওদের জীবিকা বেশি। কাঠগোলাপের বাগান মুর্শিদাবাদের ভ্রমণে প্রথাগত একটি জনপ্রিয় আকর্ষণ। লক্ষ্মীপদ সিং দুগার ও ধনপদ সিং দুগার দুই ভাই দ্বারা নির্মিত হয়েছিল 1873 সালে। এরা ছিল 4 ভাই, যা এই প্রাসাদের প্রবেশের পরেই ঘোড়ায় চড়া 4 ভাইয়ের মূর্তি দেখা যায়। কাটরা মসজিদে কোনো প্রবেশ মূল্য লাগে না, কিন্তু এখানে প্রবেশ মূল্য মাথাপিছু কিন্তু 30 টাকা। যে সুড়ঙ্গটি দেখতে পাচ্ছেন, এটি শোনা যায় নদীপথে জগৎ শেঠের বাড়ি অবধি যাতায়াত ব্যবস্থার জন্য। কেউ বলে এখান থেকে কাঠ কারবার চোরাচালান হতো, কেউ বলে ফুলের বাগান ছিল। শোনা যায় পলাশী যুদ্ধের পর মির্জাফর একবার এখানেই নাকি ব্রিটিশদের সাথে দেখা সাক্ষাৎ করেছিলেন। যার মূর্তিটি দেখছেন তিনি হচ্ছেন মাইকেল অ্যাঞ্জেলো। কথিত আছেন এখানে কালো গোলাপের চাষ হলেও বর্তমানে এখন শুধু আম গাছ ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না, যা আমরা এখন নিজের চোখে দেখতে পাচ্ছি। এখানকার প্রাসাদ, সংগ্রহশালা, বাগান, আদিনাথ মন্দির, চিড়িয়াখানা, বাঁধানো পুকুর, গোপন সুড়ঙ্গ দেখতে ভিড় করেন প্রচুর পর্যটক মানুষ। এখানেও এক দারুণ বাংলা সিনেমা শুটিং হয়েছিল, যা হয়তো আপনারাও দেখে থাকবেন। সেই সিনেমা যিশু সেনগুপ্তের এক যে ছিল রাজা। সত্যি সিনেমাটা কিন্তু দুর্দান্ত। সেই সময় এটি ছিল শেঠজিদের মনোরঞ্জন করার নর্তকীশালা, যা পরবর্তীকালে জৈন মন্দিরে রূপান্তরিত হয়। কলকাতা, লখনৌ থেকে নামকরা নর্তকীরাও এখানে আসতেন। 1933 সালে লক্ষ্মীপদ তার মায়ের সম্মানার্থে এটিকে জৈন মন্দির নির্মাণ করেন। এই পরিবারের একজন ছিলেন শ্রীপদ সিং, যিনি জিয়াগঞ্জের শ্রীপদ সিং কলেজের নির্মাতা, আর জনকল্যাণ কাজে তার অনেক অবদান রয়েছে। এই জৈন মন্দিরের বিপরীতে আছে এখন বোটিং করার জায়গা। আপনারা মাথাপিছু 25 টাকা বিনিময়ে 15 মিনিট এখানে বোটিং করতে পারেন।
কাঠগোলাপের বাগান দেখে আমরা এলাম নসিপুর রাজবাড়ি, যা ছিল অত্যাচারী জমিদার দেবী সিংয়ের দরবার। নবাবী আমলে কর আদায়কারী এবং কঠোর কর কর্তৃপক্ষ হিসেবে বিখ্যাত ছিলেন এই দেবী সিং। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা। চলুন সঙ্গে যাই আমরা। এখানে প্রজাদের আনা হতো যারা কর প্রদান করতে পারত না, আর যারা প্রতিবাদ বা বিদ্রোহ করেছিল তাদের এখানে ফাঁসিতে টাঙিয়ে দেওয়া হতো। ইংরেজ কর্তৃপক্ষের কানে সে খবর পৌঁছালেও প্রমাণের অভাবে দেবী সিং বেকসুর খালাস হয়ে যান। দেবী সিংয়ের অত্যাচারের কাহিনী তার পরবর্তী বংশধরদের কাছেও খুব ভালো স্থান পায় নাই। তারা এই স্থানটিকে অনেক দেবদেবীর মূর্তি দ্বারা মন্দিরে স্থাপনা করার চেষ্টাও করে থাকেন। সেই সময়কার প্রজাদের জমির দলিল নথিপত্র এখনও প্রাসাদেই রয়েছে, যার দোতলায় মিউজিয়ামে রয়েছে। চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, সেটা যতটা সম্ভব হয়। নসিপুর রাজবাড়ি দেখে এবার আমরা যাবো হাজারদুয়ারি। আমরা কোনো টোটো বা ঘোড়ার গাড়ি রিজার্ভ করিনি, কারণ কোন জায়গায় কতটা সময় লাগবে ভিডিও করতে তা বলা খুব মুশকিল। তাই সব জায়গায় আলাদা করে টোটো করেছিলাম, তাতে খরচও অনেক কম হয়েছিল। আপনাদেরকে বলে নিই, এইসব খরচের সমস্ত ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনার ডেসক্রিপশন বক্সটা একটু দেখে নেবেন। কাটরা মসজিদে মাথার উপর সূর্য আর হাজারদুয়ারির সূর্যাস্ত দুটোই সুন্দর, তাই প্ল্যানটা আপনারা এভাবেই করবেন। হাজারদুয়ারি সকাল 9টা থেকে বিকাল 4টে অবধি খোলা থাকে। টিকিট মূল্য মাথাপিছু 25 টাকা। বিকাল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কোনো টিকিট মূল্য লাগে না, তবে প্যালেসের ভেতরের মিউজিয়াম বন্ধ থাকবে। বাইরে ঘুরতে পারবেন গ্রাউন্ডে, কিন্তু প্যালেসের ভেতরে মিউজিয়ামে ঢুকতে পারবেন না। অনেকেই মনে করেন এখানেই মনে হয় নবাব সিরাজউদ্দৌলা বসবাস করতেন, কিন্তু তাহা মিথ্যা। এই হাজারদুয়ারি তৈরি হয় নবাবের মৃত্যুর 80 বছর পরে। নবাবের আসল প্রাসাদ ছিল হিরাঝিলে, যা পাশের এই ভাগীরথী নদীর ওপারে অবস্থিত এবং যা নদী ভাঙনে প্রায় অনেকটাই তলিয়ে গিয়েছে। এটি নিজামাত ইমামবাড়া, যা হাজারদুয়ারির একদম বিপরীতে অবস্থিত, যা বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে এবং মহরমের 9 দিন মাত্র খোলা থাকে। সৌভাগ্যক্রমে আজ একটুর জন্য খোলা পেয়েছিলাম আমি, তাই সেটুকু আপনাদের সঙ্গে দেখানোর জন্য আমি চেষ্টা করছি। ভেতরে এটুকু দেখারই সুযোগ পেয়েছিলাম আমরা। এবার আসি আসল কথায়। আপনাদের মনে হতে পারে, আমরা বাইরে থেকে যদি 1 রাত বা 2 রাতের জন্য মুর্শিদাবাদ গিয়ে হোটেলে থাকতে চাই, তাহলে কোথায় থাকবো? কোনো চিন্তা করবেন না, মুর্শিদাবাদ লালবাগ শহরে হোটেলের কোনো কমতি নেই। প্রত্যেক অলিগলিতে হোটেল আছে লো বাজেটের, আর ভালো 5 স্টার হোটেল লালবাগে নাই। আপনারা বুকিং না করে আসলেও স্টেশনের পাশে বা হাজারদুয়ারির আশেপাশে প্রচুর হোটেল পেয়ে যাবেন। আর খাওয়া দাওয়ার জন্য অসংখ্য রেস্টুরেন্ট, কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে চলে আসতে পারেন। তবু যারা মনে করবেন 1 রাত খুব সুন্দর হোটেলে থাকবো, তারা হাজারদুয়ারি গঙ্গা নদীর ধারে হোটেল মঞ্জুর সাথে 1 রাত থাকতে পারেন বা 2 রাত। ওয়েবসাইটটা দিয়ে দিলাম, বুক করে নিতে পারেন আপনারা। মুর্শিদাবাদে এখানে আরও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, কিন্তু একদিনে সব কিছু বেড়ানো সম্ভব নয়। আমি একদিনের 1 রাত ভ্রমণের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ডেসক্রিপশন বক্সে বাকি জায়গাগুলি দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন।
ধন্যবাদ জানাই আমার চ্যানেলের সকল দর্শকবৃন্দদের কাছে। আমরা আমাদের সাধ্যমতো ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন।